স্বাধীনতার পর এক এক করে 53 বছর গিয়েছে। বহু জাতির ঘুরে দাঁড়াতে 2-4-5 বছর লেগেছে। আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি না পারার কারণটাও একেবারেই স্পষ্ট। দুইটা জিনিসই আমাদের এখনো সঙ্গ দিয়ে চলছে। দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। একটা দুঃশাসন, আরেকটা হচ্ছে দুর্নীতি, আবার একটা আরেকটা সম্পূরক। দুর্নীতি করতে হলে দুঃশাসন চালাইতে হয়, আর দুঃশাসন যেখানে থাকে সেখানে দুর্নীতি অবাধ হয়। এই দুইটা কেউ কাউকে বাংলাদেশের 53 বছরের ছাড় দিয়ে সঙ্গী হয়ে আছে। যারা ক্ষমতায় গিয়েছেন, যাওয়ার আগে জনগণকে তাদের অনেক ভালো চিন্তার কথা, পরিকল্পনার কথা তাদের ইশতেহারে তুলে ধরেছেন, বক্তব্যে তুলে ধরেছেন, কিন্তু সেই সমস্ত বক্তব্যের যথার্থতা এবং বাস্তবায়ন খুব কমই জনগণ খুঁজে পেয়েছে। বরঞ্চ দেশকে তিলে তিলে দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় এটা ভয়াবহ রূপ ধারণ করেছিল, যার কোরাল গ্রাসে গোটা বাংলাদেশ, আর জনগণ হয়েছিল সবাই তার প্রতি শিকার। যার কারণে জুলাই মাসের 1 তারিখ থেকে 36 জুলাই বোঝা হয় যেটাকে, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ, শিশু, নারী, আবাল, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে রাস্তায় নেমে এসেছে। কারণ সবাই ছিল ভুক্তভোগী, সবাই ছিল মজলুম, মুসলিমীয় কিছু মানুষ ছাড়া, যারা আপামর জনগণকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, সম্পদ লুণ্ঠন করে নিজেরা নিজেদের কপাল গড়েছে, বিদেশের মাটিতে পাচার করেছে এবং মানুষকে জেল জুলুম অত্যাচারে একদম জর্জরিত করে তুলেছিল। অসংখ্য মানুষকে শুধু খুন করে নাই, তারা অসংখ্য মানুষকে জীবনের দ্বারা পঙ্গু করে দিয়েছে। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করেই গিয়েছেন। যে কোনো মূল্যে গতি তাদের থাকতেই হবে, জনগণ মরুক কিংবা বাঁচুক। সরকার তো জনগণের জন্য, কিন্তু তাদের থিওরি ছিল সরকারের জন্য জনগণ। সরকার ঠিক থাকলে দেশ ঠিক আছে, জনগণ ঠিক আছে, সরকার নাই, কিছুরই দরকার নাই, এরকম একটা বেপরোয়া ভাব তাদের মধ্যে ছিল। যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি। রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে, কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে না। এখানেও জনগণকে যে পরিমাণ কষ্ট তারা দিয়েছেন, বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে যেভাবে তারা বন্দুক আর মুগুর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, এই যুব সমাজ যতদিন বেঁচে আছে তারা এই উপকর্মকে ভুলবে না এবং তারা ক্ষমা করতে পারবে না। কারণ তুচ্ছ একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। সেই দাবিটা দমন করার জন্য সরকার খুব অমানসিক ভাবে তাদের উপর নির্যাতন করে 2000-এর কম বেশি মানুষকে খুন করেছে। তাদের সকলেই ছাত্র না, তাদের মধ্যে শ্রমিক আছে, ক্ষুদ্র দোকানদার, ব্যবসায়ী আছে, সাধারণ মানুষ আছে, বিভিন্ন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কুলের শিশু রিয়াও আছে। তো এই আবসায়িক থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন, তারা কি দোষ করেছিল এই সরকারের কাছে? এমনকি এমনটা তারা কঠিন হয়ে উঠলেন যে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয়, আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকে গুলি করে তারা মানুষ খুন করলেন। এটাকে আসলে একটা যুদ্ধ চলছিল। তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে? যদি এটা যুদ্ধ না হয় তাহলে আকাশ পথে হামলা কেন? জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সার অস্ত্র আর বুলেট জনগণের বুকে কেন? তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছিলেন, ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ। তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। আমার সম্মানিত ভাইরা, আওয়ামী লীগ ব্যাংক, বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে, কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখন সেই খনির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে। এমনকি ব্রিটেনের মতো জায়গায়, সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন, তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসঙ্গতি উঠে এসেছে। তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে, জনগণের কপালটা ধ্বংস করে। আমরা এমন শাসন দুঃশাসন আর বাংলাদেশে চাই না।
তাহলে এই সুশাসনটা আসবে কার হাত ধরে? সুশাসনটা আসবে ওই মানুষগুলার অথবা দলের অথবা দল সমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, যারা নিজেরা অন্যায় অপরাধের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত হয় না, যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না, যারা ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন এটা সেটা সবগুলার দখল দূর করে নেয় না এবং জনজীবনের উপর অভিশাপ চাপিয়ে দেয় না, যারা মামলা বাণিজ্য করে না, নিজে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হলে সত্যের তথ্যের ভিত্তিতে তারা মামলা করার অধিকার রাখে এবং প্রত্যেকটা মানুষের সেই নাগরিক অধিকার আছে। যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে, নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না, এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে, অন্য কারো হাতে নয়। আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত একটাই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, সামাজিক ন্যায় বিচার আমরা দেখতে চাই, কোনো বৈষম্য চাই না। পরবর্তী পর্যায়ে তারা তাদের একটা ব্যানারের নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বৈষম্য দেখতে চায় না। আমরা কেউ বৈষম্য চাই? আমরাও চাই না। আমরাও চাই যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠবে। তাহলে সেটা কিভাবে গড়ে উঠবে? সেটা গড়ে উঠবে যারা এই দেশ পরিচালনা করবেন তারা দেশের মানুষকে সম্মান করবেন এবং ভালোবাসবেন। এই কারণে যে মানুষ তাদেরকে বিরল সম্মান দিয়ে বাংলাদেশ পরিচালনার ফ্ল্যাগটা তাদের হাতে তুলে দিয়েছে। সুতরাং তারা মানুষকে অবশ্যই সম্মান করবেন, ইলেকশনের সময় যেমন ইলেকশনের পরে 5 বছর হতে তারা ফিল করবেন এই মানুষগুলো আমার মতো মানুষগুলো আমার দলের মতো দলকে বাছাই করে নিয়েছে। সুতরাং এই মানুষগুলোর কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ, আমি দায়বদ্ধ। অতএব বাংলাদেশের মানুষ আমার কাছে তারা অত্যন্ত মূল্যবান, মর্যাদা, সম্পদ, জাতীয় সম্পদ। এ কথা মনে করে যারা দেশ চালাবে তারা দেশকে ভালো কিছু দিতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক দেন, আপনারা দোয়া করবেন। আর আমরা আমাদের প্রিয় দেশবাসীকে পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি এগুলাতে আর ভাগ করতেও চাই না, দেখতেও চাই না। এই জন্যে সকল ধর্মের মানুষকে সম্মানের সাথে আমরা একটাই কথা বলি, বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা যারা এদেশের নাগরিক, এখানে ধর্ম পরবর্তী বিষয়, কিন্তু প্রথম বিষয় হলো আমরা এই দেশের নাগরিক। আল্লাহ আমাদেরকে এই দেশে পয়দা করেছেন, আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে। সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। অতএব এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না আসে। ধর্ম কারো উপর কোনটাই চাপিয়ে দেওয়ার ব্যাপার নয়। ধর্ম মানুষের মনের আন্তরিক নিবেদনের প্রশ্ন। মানুষ যেটা পছন্দ করবে সে ওইটা ভালোবেসে গ্রহণ করবে। ইসলামও কারো উপর চাপিয়ে দেওয়ার ধর্মের নাম নয়। সুতরাং আমাদের কোনো এখতিয়ার নাই এই সমস্ত বিষয় নিয়ে কারো উপর জোর জবরদস্তি করা। এই সমস্ত ক্ষেত্রে আমরা এবার মূল থেকেই বলে আসছি, এই পরিবর্তনের সাথে সাথে যে আমরা অবশ্যই দেখতে চাই না মেজরিটি মাইনরিটি, বাট উই ওয়ান্ট ইউনিটি। আমরা এদেশের নাগরিকদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই। এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। এবং এই জাতির মর্যাদার জাতি হিসেবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেই সম্মানের একটা জাতি গড়াই আমাদের আকাঙ্ক্ষা। আল্লাহ যদি মেহরবানি করে সেই আকাঙ্ক্ষা কবুল করেন তাহলে তিনি জনগণের মনেও এর প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন। আমরা বিভিন্ন জায়গায় জনগণের যে ভালোবাসা দেখতে পাচ্ছি, মাবুদের সেজদায় পড়ে শুকরিয়া আদায় করার কোনো শক্তি আমাদের নাই। শুধু ওই সমস্ত মানুষগুলোর জন্য অন্তর থেকে দোয়া করেন, রব্বুল আলামিন এই ভালোবাসা যেন তোমার জন্য হয়, মানবতার জন্য হয়। এই ভালোবাসা যেন মানুষের কল্যাণে হয়। তুমি আমাদের সকলের মনে এই ধরনের ভালোবাসার একটা জোয়ার পয়দা করে দাও। সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকল মহলের কাছে কল্যাণের বাণী সংগ্রহ করতে থাকেন আর কল্যাণের আওয়াজ জাতির কাছে পৌঁছাতে থাকেন। কারণ আপনারাই হচ্ছেন আমাদের একমাত্র মাধ্যম, যাদের মাধ্যমে আমাদের কথাগুলো জনগণের কাছে যাবে। আর কোনো মাধ্যম আমাদের কাছে নেই। অতীতে আপনারা চাইলেও একটা কনকক্টেড অবস্থায়, চরম নিয়ন্ত্রিত অবস্থায় আপনারা ছিলেন। মনের কথা তা তুলে ধরতে পারেন নাই, খুলে বলতে পারেন না।
এখন সেরকম কোনো ভয় কিংবা আতঙ্কের সংস্কৃতি নেই। এখন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কথাটা আমরা সবসময় বলি, কালোকে কালো বলতেই থাকুন, সাদাকে সাদা হিসাবে উপস্থাপন করুন। সেই কালো ব্যক্তিকে আমি হলে আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরতে হবে। কারণ আমার একটা ছোট বল এইটাকে বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য আমরা চাই না যে আমরা কোনো অপকর্ম করি, অন্যায় করি, আর যাতে অথবা আমাদের সহকর্মীরা অন্ধভাবে আমাদেরকে সমর্থন করবে, এটা আমরা চাই। আমরা চাই যে আমাদের সমর্থকরা, আমাদের সহকর্মীরাও যেন কোনো ভুল করলে যেন আমাদেরকে সংশোধন করার জন্য ইতিবাচক সমালোচনা করে। আপনাদের কাছে সেই ইতিবাচক সমালোচনাটা আমরা চাই।